সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। সেইখানে প্রথম যে বিষয়টা রয়েছে ঠান্ডা লড়াই, সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই বলা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় যখন আর কি 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল দুটি জোটের মধ্যে, যে দুটি জোটের মধ্যে ছিল, একদিকে ছিল মিত্র শক্তি এবং অন্যদিকে ছিল অক্ষ শক্তি। এই মিত্র শক্তির মধ্যে কয়েকটি দেশ ছিল এবং অক্ষ শক্তির মধ্যে কয়েকটি দেশ ছিল। এই দুটি দেশের মধ্যে যে সংঘাত বা দ্বন্দ্ব বা যুদ্ধ, সেটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে পারি। সেটা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তো এখানে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, এইগুলো নিয়ে গঠিত হয়েছিল, এই রাষ্ট্রগুলো নিয়ে গঠিত হয়েছিল মিত্রজোট। অন্যদিকে অক্ষ শক্তির মধ্যে কোন কোন দেশ ছিল? অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি, ইতালি, স্পেন, জাপান, এইগুলো। এর ফলে কী হয়, 1945 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর এই যুদ্ধের পরিসমাপ্তির পর বিশ্বশান্তির ভরকেন্দ্র এই প্রথম ইউরোপ থেকে স্থানান্তরিত হলে আন্তর্জাতিক সম্পর্কে একটা নতুন দিকে যোগ নেয়। এবং তার ফলে কী হয়, মিত্র শক্তিভুক্ত যে দেশগুলি ছিল তার মধ্যে সোভিয়েত ইউনিয়নই ছিল সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী। এবং এর ফলে কী হয়, এই যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সঙ্গে যে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, এই যে রাষ্ট্রগুলো ছিল, এরা কী করলো, এক প্রকার বাধ্য করলো সোভিয়েত ইউনিয়নকে, এক প্রকার বাধ্য করেই তাদের দলভুক্ত করেছিল। এবং তারপরে কী হয়, তারপরে আমেরিকা যখন একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট এবং 9 আগস্ট ফ্যাটম্যান ও লিটল বয় নামক দুটো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, যেটা তোমরা সবাই পড়েছো যে জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরে আমেরিকা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। যার ফলে কী হয়, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কিছুটা সফল হলেও তা বেশি দিন স্থায়ী হলো না। এবং যার ফলে কী হলো, এই সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে নিজে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করলো। তো এই যে সোভিয়েত ইউনিয়ন নিজেকে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ লাভ করলো, তারপরে কী হলো, তারপর এই যে সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক আদর্শ ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদী আদর্শ ছিল, তাদের মধ্যে একটা সংঘাত দেখা দিল। এবং এই সংঘাত এবং এই যে অস্ত্র প্রতিযোগিতার লড়াই, অর্থাৎ যুদ্ধ নয়, তাও একটা যুদ্ধ অবস্থা, এই অবস্থাটাকেই আমরা বলতে পারি, আর এই অবস্থাটাকেই বলা হয় হচ্ছে ঠান্ডা লড়াই। এবং ঠান্ডা লড়াই এর সূত্রপাত তারপর করতে থাকলো। এই যে ঠান্ডা লড়াই, এই ঠান্ডা লড়াইটা কি অ্যাকচুয়ালি যদি বলা যায় তাহলে বলতে হবে ঠান্ডা লড়াইয়ের অর্থ এবং সংজ্ঞা, সেই বিষয়টা এবার বলবো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী আদর্শ ও উদারনৈতিক গণতন্ত্রের ভাবনা নিয়ে একদিকে পশ্চিমী জোটের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসে, অপরদিকে সমাজতান্ত্রিক ও সাম্যবাদী আদর্শ নিয়ে পূর্ব জোটের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব ঘটে। এই দুটি জোটই বিশ্বকে দুই মেরুতে ভাগ করে দেয়। এর ফলে বিশ্বের দ্বিমেরু কেন্দ্রিক একটি রাজনীতির সূত্রপাত ঘটে। দুই জোটের মধ্যে প্রত্যক্ষ বল প্রয়োগ ছাড়াই উত্তেজনকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ কী বলা হচ্ছে যে পুঁজিবাদী জোট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসে এবং সমাজতান্ত্রিক জোট হিসেবে কিন্তু সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যেটি রাশিয়া, এগিয়ে আসে। এবং যার ফলে এই দুটি দেশের মধ্যে কি একটা দ্বিমেরু কেন্দ্রিক একটি রাজনীতি কিন্তু আবির্ভাব ঘটে, যেটাকে কিন্তু আমরা বলবো ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াই কে সংজ্ঞায়িত করতে গিয়ে বলা হয়েছে যে এই ঠান্ডা লড়াইকে বলা হয়েছে যুদ্ধহীন এই উদ্বেগপূর্ণ অবস্থায় হচ্ছে ঠান্ডা লড়াই। এরূপ পরিস্থিতিতে প্রয়োজনানুসারে এক পক্ষ অপর পক্ষকে ভীত ও সন্ত্রস্ত রাখার জন্য বিভিন্ন সামরিক ক্রিয়াকলাপ প্রদর্শন করতে পারে। অর্থাৎ কি, মানে যুদ্ধ নয়, তাও একটা ভীতি প্রদর্শন করা, অস্ত্র নিয়ে অস্ত্র প্রতিযোগিতার একটা লড়াই, যে যুদ্ধ করছে না কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি বজায় রাখছে, সেটাকে কিন্তু ঠান্ডা লড়াই বলে সংজ্ঞায়িত করা হচ্ছে বা ঠান্ডা লড়াই বলা হচ্ছে। এই ঠান্ডা লড়াইকে সংজ্ঞায়িত করেছেন যেমন বিভিন্ন
তাত্ত্বিক যেরকম বার্নেট এর ঠান্ডা লড়াইকে বলেছেন যে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বা হট পিস, অর্থাৎ কি ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলছেন বার্নেট। এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতেই পারে। এছাড়াও ফ্রিডম্যান যেরকম বলছেন, রাষ্ট্রবিজ্ঞানী ফ্রিডম্যান মনে করেন ঠান্ডা লড়াই হলো এমন এক পরিস্থিতি যেখানে যুদ্ধ না হওয়া সত্ত্বেও যুদ্ধের সমস্ত প্রস্তুতি অব্যাহত থাকে, তবে তিনি ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধের প্রয়োজনীয় স্তর হিসেবে বিবেচনা না করলেও এই পরিস্থিতিকে তিনি যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করার পক্ষপাতী ছিলেন। অর্থাৎ কি ইনি এটাকে গরম যুদ্ধ না বলেও তিনি কি বলছেন যে তিনি এটিকে যুদ্ধের একটি কৌশল বলে বর্ণনা করছেন। অর্থাৎ কি যে একটা ভীতি প্রদর্শন করা, অর্থাৎ যুদ্ধ নয় তাও একটা যুদ্ধ অবস্থা, এভাবে একটা সংজ্ঞায়িত করছেন। এছাড়াও ওয়াল্টার রেমন্ড যেরকম তার ডিকশনারি অফ পলিটিক্স গ্রন্থে বলেছেন যে ঠান্ডা লড়াই হলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার এক পরিস্থিতি। এই পরিস্থিতিতে উভয় পক্ষই প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়ে অত্যন্ত উত্তেজনা ও বিদ্বেষপূর্ণ বিরোধিতার পরিবেশের মধ্যে তাদের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ কি যে যুদ্ধ নয়, একটা যুদ্ধের মতো পরিস্থিতি, যুদ্ধের মতো উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বজায় রাখছে। এই বজায় রাখার যে অবস্থা সেটাকেই কিন্তু ঠান্ডা লড়াই বলে সংজ্ঞায়িত করছেন ওয়াল্টার রেমন্ড। তাহলে ওয়াল্টার রেমন্ড, বার্নেট, ফ্রিডম্যান এরা কীভাবে ঠান্ডা লড়াইকে সংজ্ঞায়িত করছেন সেটা আমরা জেনে নিলাম। এরপর এই ঠান্ডা লড়াই শব্দটির উৎপত্তি কীভাবে ঘটে সেটা আমরা জানবো। যে এই ঠান্ডা লড়াই শব্দটি ঠিক কোন সময় এবং কবে প্রচলন ঘটে সেটা সম্পর্কে বলা যায় যে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তিনি কিন্তু প্রথম এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন। এটাও শর্ট কোয়েশ্চেনে তোমাদের আসতেই পারে যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিলেন। উত্তর হবে ওয়াল্টার লিপম্যান, তিনি এই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন। এবং তারপরে বার্নার্ড বারুচ যিনি বার্নার্ড বারুচের ভাষণে লেখক শোপ হচ্ছে এই ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম লিখেছিলেন। তাহলে কে এই কথাটি সর্বপ্রথম লিখেছিলেন এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো তোমাদের লিখতে হবে যে বিজ্ঞানী শোপ কিন্তু প্রথম লেখক শোপ যিনি কিন্তু প্রথম এই ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেছিলেন এবং সর্বপ্রথম লিখেছিলেন। তো এখানে বলা হয়েছে যে 1939 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে শোপি প্রথম ঠান্ডা লড়াই শব্দটি নিয়ে চর্চা শুরু করেছিলেন এবং 1947 খ্রিস্টাব্দ থেকেই কিন্তু এই ঠান্ডা লড়াই শব্দটির ব্যাপক প্রচলন শুরু হয়। অর্থাৎ কি ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকেই কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের যে সূত্রপাত সেটা কিন্তু ঘটতে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ঠান্ডা লড়াইটা অ্যাকচুয়ালি কবে শুরু হয় এবং ঠান্ডা লড়াই বিষয়টা কী। তো এই ঠান্ডা লড়াই যে উদ্ভবের প্রেক্ষাপট সেটা এখানে বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এর উৎস নিহিত পরে এটি সংগঠিত হলেও এর উৎস কিন্তু নিহিত রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে। তো এটাই মেন বিষয় এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন যে তাত্ত্বিক তারা বিভিন্ন মতামত এখানে দিয়েছেন ঠান্ডা লড়াই সম্পর্কে। যেমন ঐতিহ্যবাহী মতামত রয়েছে এখানে যে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ অনুসারে অনুসন্ধান করতে গিয়ে মার্কিন প্রশাসন তথা মার্কিন আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞগণ যে মতামত ব্যক্ত করেছেন সেই সকল মতামতকে কী বলা হচ্ছে ঐতিহ্যবাহী মতামত। অর্থাৎ মার্কিন প্রশাসন মার্কিন আন্তর্জাতিক সম্পর্কের যে বিশেষজ্ঞগণ যে মতামত দিয়েছে সেটাকে ঐতিহ্যবাহী মতামত বলা হচ্ছে। এবং তারা কি বলছেন যে ঐতিহ্যবাহী মতবাদের প্রবক্তারা স্তালিন তথা সোভিয়েত প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের অবতারণা করেছেন। এই যে মার্কিন প্রশাসন যে মতামত সেটাই তো আমরা ঐতিহ্যবাহী মতামত বলছি। তারা কি বলছেন যে সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে বেশ কিছু অভিযোগ করেছেন। যেমন তারা বলেছেন যে 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলনে যে সকল প্রতিশ্রুতি মিত্রশক্তিবর্গ গ্রহণ করেছিলেন পরবর্তীকালে স্তালিন সেই সকল চুক্তি ভঙ্গ করেন। অর্থাৎ মিত্রশক্তি যে চুক্তি করেছিলেন কিন্তু স্তালিন সেগুলো ভঙ্গ করেন বলে এরা কিন্তু অভিযোগ করেছে। স্তালিন ছিলেন একজন কট্টর কমিউনিস্ট, সেই সঙ্গে তিনি পুঁজিবাদী গণতন্ত্রের তীব্র বিরোধী ছিলেন। এরা কি বলছে? এরা বলছে যে স্তালিন ছিলেন একজন কট্টর কমিউনিস্ট এবং তিনি ছিলেন পুঁজিবাদের বিরোধী। এরা কিন্তু এই কারণগুলো মেনলি বলছেন।
তারপর চার্চিলের যে ফুলটন বক্তৃতা যেটা, সেখানে কি বলা হচ্ছে যে 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফাল্টনে ওয়েস্টমিনিস্টার কলেজে এক বক্তৃতায় বলেন, বাল্টিক সাগর থেকে অ্যাড্রিয়াটিক উপসাগর পর্যন্ত এক সোভিয়েত লৌহ জবনিকা নেমে এসেছে। এই বক্তৃতায় তিনি আরও বলেন যে কেবল ইউরোপ নয়, এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকেও সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্যবাদের বিরোধিতার আড়ালে নিজেদের দাবিদার করতে উদ্যত হয়েছিল। চার্চিল তার বক্তৃতায় রুশ সাম্রাজ্যবাদের হাত থেকে ইউরোপকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানায়। অর্থাৎ এরাও কি বলছে যে সোভিয়েত একটা কী করেছিল, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোকে নিজেদের আত্মগত বা নিজেদের জোটের জোটভুক্ত করার কিন্তু চেষ্টা করেছিল, এবং যার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। তো মেনলি এই বিষয়গুলি ঠান্ডা লড়াই সম্পর্কে রয়েছে। তো এই ঠান্ডা লড়াই কিছু কিছু বৈশিষ্ট্য এবার বলা যেতে পারে। বৈশিষ্ট্যগুলো কী কী? একটা হচ্ছে ক্ষমতা প্রদর্শনের লড়াই, অর্থাৎ কি এই দুটো যে জোট, দুটো যে শক্তি, তাদের মধ্যে একটা ক্ষমতা প্রদর্শন করার লড়াই হচ্ছে ঠান্ডা লড়াই। অর্থাৎ কি অস্ত্র প্রতিযোগিতা, যেটা আগেই আলোচনা করলাম, যে দুটো দেশের মধ্যে অস্ত্র নিয়ে প্রতিযোগিতা করা, অর্থাৎ যুদ্ধ করবো না কিন্তু একটা যুদ্ধের মতো যুদ্ধময় পরিস্থিতির সৃষ্টি করে দেওয়া, সেটাই কিন্তু এখানে ঠান্ডা লড়াইয়ের অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে। এবং আদর্শগত সংঘাত বলা হচ্ছে যে ঠান্ডা লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আদর্শগত সংঘাত। মার্কিন যিনি কিন্তু ঠান্ডা লড়াইকে আদর্শগত সংঘাত বলে উল্লেখ করেছেন। রাশিয়ার দৃষ্টিতে সাম্যবাদ শ্রেষ্ঠ, তাই বিশ্বে সাম্যবাদের প্রসার কাম্য। অন্যদিকে আমেরিকা মনে করত পুঁজিবাদ নির্বিকল্প, তাই বিশ্বে পুঁজিবাদের প্রসার প্রয়োজন। অর্থাৎ রাশিয়া, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, সে কি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী ছিল। তারা মনে করছেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই মনে করছে পুঁজিবাদ প্রচেষ্টা করব। তো এটাই একটা অন্যতম বৈশিষ্ট্য, যে দুটো দেশের মধ্যে যে এই যে মতাদর্শগত যে বিরোধ, সেটাই আরও একটি অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে। এছাড়াও জোট গঠন যে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন শক্তি প্রদর্শন করার জন্য একটা জোট গঠন করে। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের যে দেশগুলো ছিল, পোল্যান্ড, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, এই দেশগুলোকে তারা নিজেদের আয়ত্ত করে কমিনফর্ম আর কমেকন নামে দুটি সংস্থা গড়ে তোলে। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের যে দেশগুলো ছিল, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, এই দেশগুলোকে নিয়ে ন্যাটো, সিআরটো নিয়ে একটা জোট গঠন করে। অর্থাৎ কি দুটো দেশই কি নিজেদের মতো করে যে কিছু কিছু দেশকে নিয়ে নিজেদের জোটভুক্ত করে কিছু কিছু সংগঠন বা জোট এবং কিছু কিছু সংস্থা গঠন করছে, যেটাও কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে ঠান্ডা লড়াই। অর্থাৎ ঠান্ডা লড়াইটা কি বুঝতে পারছো, যে ঠান্ডা লড়াইটা সম্পর্কে যে আদতে ঠান্ডা লড়াই হলেও কিন্তু ভিতরে ভিতরে নিজেদের যে অস্ত্র প্রতিযোগিতা, ক্ষমতা প্রদর্শনের যে লড়াই, সেটা কিন্তু দুটো দেশই সেইভাবে নিজেদের মধ্যে কিন্তু বিস্তার করে চলেছে। এগুলো নানা রকম রয়েছে। তারপরে অস্ত্র প্রতিযোগিতা রয়েছে, যেটা আছে যে বিভিন্ন যে পরমাণু বিস্ফোরণ ঘটায় দুটি দেশই এইভাবে। এরকমভাবে প্রত্যক্ষ সংঘর্ষ নয়, যেরকম বলা হচ্ছে, যে অর্থাৎ কি প্রত্যক্ষভাবে যুদ্ধ নয়, একটা ঠান্ডা লড়াইকে ছায়া যুদ্ধ বলা হচ্ছে, যে অর্থাৎ কি যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের মতো একটা পরিস্থিতি। এরকমই সব নানা রকম বিষয়গুলো রয়েছে। এবং তারপরে কি হয়, এই যে জোটগুলো সম্পর্কে যে বলা হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে ন্যাটো, সিআরটো, সেন্টো, এই যে জোটগুলো গঠন করা হলো, এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে কমিনফর্ম, কমেকন, এইগুলো গঠন করা হলো, এইগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে তোমাদের আরও দেওয়া রয়েছে, যে এগুলো কবে গঠন করা হয়েছে এবং এর সদস্য কোন দেশগুলো ছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, এইগুলো কিন্তু তোমাদের রয়েছে। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। তো মেনলি ঠান্ডা লড়াইয়ের বিষয়টা এটাই ছিল। এরপরে কি বলছে, যে ঠান্ডা লড়াইয়ের বিবর্তন, অর্থাৎ কীভাবে এই ঠান্ডা লড়াইয়ের বিবর্তনটা ঘটলো। এখানে বলা হচ্ছে যে বলশেভিক বিপ্লবের সাফল্যের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জয়লাভ করলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ব্রিটেন, ফ্রান্সের মতো পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রগুলি সাম্যবাদী আগ্রাসনের ভয়ে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ কি
প্রথম যখন সোভিয়েত ইউনিয়ন নিজেকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র জোটভুক্ত যে দেশগুলো ছিল তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ এই সোভিয়েত ইউনিয়নের যে ক্ষমতাটা সেটার থেকে কিন্তু তারা একটু ভীত হয়ে পড়ে। এবং তারপর এদের মধ্যে কি হয় যে এই সময় থেকে উভয় পক্ষের মধ্যে ঠান্ডা লড়াইয়ের আঁচ প্রকাশ্যে আসতে শুরু করে। তো সূচনা লগ্নে এই অন্তর্ঘাত ইউরোপীয় দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও কালক্রমে ইউরোপের গণ্ডি অতিক্রম করে তা সমগ্র বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। বিশ্বের নানান দেশ এই যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়লেও উভয় শিবিরের বাইরে থেকে দেশগুলি শুরু করে এক নতুন আন্দোলন, যা জোট নিরপেক্ষ আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ কি, এই যে দেশগুলো প্রথমে ইউরোপের দেশগুলো নিয়ে শুরু হলো, কিন্তু সমগ্র বিশ্বে কিন্তু বিভিন্ন যে দেশগুলো ছিল এবং সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে দেশগুলো ছিল তারা কিন্তু এই দুটো দেশ এর মধ্যে যোগ না দিয়ে তারা কী করবে, একটা শিবিরের বাইরে গিয়ে শুরু করে একটা নতুন আন্দোলন, যেটাকে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন বলা হচ্ছে। এই জোট নিরপেক্ষ আন্দোলনটাও কি সেটা পরে বিস্তারিত আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। আমি আশা করবো জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কেও ভিডিও দেওয়ার। তো মেনলি ঠান্ডা লড়াই সম্পর্কে এটাই ছিল যে অর্থাৎ কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এই যে মিত্র শক্তি অক্ষজোট, এই যে দুটো জোট ছিল তার মধ্যে কি হলো, যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সোভিয়েত ইউনিয়নকে নিজেদের এক প্রকার বাধ্য হয়ে নিজেদের দলভুক্ত করলেও আস্তে আস্তে কী হলো, সোভিয়েত ইউনিয়ন নিজের পারমাণবিক যে শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে নিজে একটা কী করলো, একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলো এবং আলাদা একটা জোট গঠন করলো এবং সমাজতান্ত্রিক মতাদর্শে তারা বিশ্বাসী ছিল যেহেতু। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী ছিল। এদের মধ্যে যে জোট, এদের মধ্যে যে যুদ্ধ বা এদের মধ্যে যুদ্ধহীন যে যুদ্ধ বা একটা যুদ্ধময় পরিস্থিতি, সেটাকেই কিন্তু ঠান্ডা লড়াই বলা হচ্ছে। এবং এই ঠান্ডা লড়াই সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। তো এতটা পর্যন্তই। তো আবার কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।